বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। বাবু বক্সটা দিয়ে দাও, মাইক্রোফোনটা ভাই वंदे मातरम। संविधान दिवस जिंदाबाद। जय हिंद। দিদি বলছে এখানে এখানে আসতে ভালো হয় দিদি। দিদি এখানে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান দিবস উপলক্ষে দিদি একটু বক্তব্য রাখবেন। বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, দেশপ্রেম, ভারতবর্ষের ঐক্যবদ্ধ ভারতকে সুন্দরভাবে গড়ে তোলা, তার যে ড্রাফটিং কমিটি কনস্টিটিউশনে আজকে সংবিধান দিবস, তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয়, এবং তিনি তখন অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। সুতরাং আমাদের গর্ব সবচেয়ে বেশি। এই ইতিহাসটা অনেকে জানে না। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়ে আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার 90% বাংলার লোক জীবন দিয়েছেন। ফাঁসির কাষ্ঠে যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন 99% বাঙালি, এবং বাদবাকি যারা জেলে বন্দী ছিলেন 90% বাঙালি, এবং পাঞ্জাব 10%। আজকে দুঃখের বিষয় যে বাংলা দেশের জন্য এত লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে দেশকে, নবজাগরণ দিয়েছে, সামাজিক সংস্কার দিয়েছে। দেখুন আপনারা পরিষ্কারভাবে নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে, নিঃশেষিত হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, সাধারণ হিন্দু ভোটার হোক, যারা মেয়েরা মারা গিয়েছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে, ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। আমরা সবাই এক, এটা মাথায় রাখতে হবে। এবং যেভাবে গণতন্ত্রকে লুণ্ঠিত করা হচ্ছে,
নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে মৃত্যু করে দাঁড় করিয়ে দিয়েছে। কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তারা কাঁদছিল যখন মিছিল শেষ হয়ে গেছে। তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন, গাড়িতে ছিলেন, হাউমাউ করে কাঁদছে, বলছে মা বাঁচান। সেই কান্না, বুক ফাটা কান্না, সে আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা। আপনারা দেখেছেন बिहार जितবার পর কালকে बिहारे कितना बिहार वासियों को घर बाड़ी सब तोड़ दिया। ये क्या बीजेपी के यही हालचाल है? चुनाव का पहले 10,000, चुनाव का बाद में पूरा लूट लो, झूठा लूट, यही चल रहा है देश में। इसको खिलाफ में सबको एक होना पड़ेगा। अगर जय हिंद हम नहीं कहेंगे, वंदे मातरम नहीं कहेंगे, राजा राममोहन राव की आप इंग्रेज को दलाल बताएंगे, तो क्या ये ठीक होता है? ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं, अपमान कर रहे हैं। देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है, जनता का दिल समझता है, যারা জনগণের কথা বোঝে এবং তাদের উপলব্ধি করেন। দু একটা লোক যদি মনে করেন আমি ক্ষমতায় আছি বলে, আমার ভাবতে আশ্চর্য লাগে। সব এজেন্সি হয়ে গেছে পুরো গদি মিডিয়া। আমি তো সাংবাদিকদের দোষ দিই না, তাদের কোনো দোষ নেই। আপনাদের এআইআরকে তো ফিট করে দেয়, যা বলে যায় তাই ব্রিফিং করে দেয়। আমি বলছি না আপনারা সাংবাদিকরা খারাপ, আপনাদের মালিকরা নিজেরা বিকিয়ে গেছে, তাদের আমি দোষ দিই না। কারণ তাদের সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি সব ভয় দেখে। এত ভয় পান কেন? আমাদের 400 নোটিশ পাঠিয়েছি। জাস্ট ইলেকশনের এসআইআর শুরু হয়েছে আর ও অনেক নোটিশ আসবে। আমি বলছি 400 কেন? তুই সরি, আমি এটা উইথড্র করছি, এটুকু বাদ দেবেন আশা করি এডিট করে, যে তুই আমাদের মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা, ভালো ভাষায় বলছি, আপনারা একটা কাজ করুন, আপনারা 4 কোটি নোটিশ পাঠান, তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্টু, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না। তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো? এত কিসের অহংকার? আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি, আমাদের 29 জন লোকসভার এমপি প্লাস আমাদের 13 জন আছেন রাজ্যসভার এমপি। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো, বলছে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে, সেখানেও কোয়েশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি, 1 জনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তারা তাদের সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো প্যান উপায়ে কিছু হয়নি। আমরা বলছি তো 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। তুমি 3 বছরের কাজটা 2 মাসে কি করে করতে পারো? এখন চাষের মরশুম, একদিকে চাষিরা মাঠে আছে, অনেক লোকজন কাজে বেরিয়ে যায়,
আপনারা সাংবাদিকরা বলুন না, আপনারা সকালে বেরিয়ে আসেন, রাতে বাড়ি যান, তো আপনার বাড়িতে কেউ গেল, গিয়ে পেল না, আর এনুমারেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে, মানে এটা নয়। আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম, কোথাও কোথাও দেখেছি 115%, 115, এটাও তো রং। তার মধ্যে টোটালটাই গায়ের জোর চলছে। বিহার জ্বলন্ত প্রমাণ। কাজে আজকের এই দিনে, পবিত্র দিবসে, আমরা আম্বেদকরের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলবো, বুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলবো। আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব, যারা দেশ গড়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করেছে, আমরা তাদের গাইডেন্স মতো চলবো, আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলবো না। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা, মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল, মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি, মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন,
তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা দ্য ফার্স্ট ওয়াইল লুপ ইজ ফর দ্য সাম অফ ডিজিটস এন্ড দ্য সেকেন্ড ওয়াইল লুপ ইজ ফর দ্য রিভার্স। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।